দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয় অফিস কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবেও তিনি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সঠিকভাবে এ হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচারের প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ করা হতে পারে। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। সোমবার সকালে সচিবালয় রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, জিডিপির বাস্তব সংখ্যা কত এর পরিসংখ্যান জানার কাজ চলছে। খুব শীঘ্রই চলতি বছর রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজি নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। এটা আমি কয়েকদিন আগে আমি বসছি বাজেটের সাথে কি করা যায় করে। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসম্মত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে। আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না, করবো না। জিডিপির ফ্যাক্টরে এফেক্ট খুব বেশি হবে কি না হবে এটা ওই আগামী সেটা আমি প্রেস করার জন্য বলেছি, ওটা আপনি জানতে পারবেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ঢামেকে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গতকাল রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানা একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত 8:45টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় 12 ঘন্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। আজ সোমবার রাত 8টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে 24 ঘন্টার আলটিমেটামও দেন তারা। দর্শক, চিকিৎসকদের ধর্মঘটের খবর জানতে এবার আমরা সরাসরি চলে যাব ভোলায়, আর সেখানে আছেন আমাদের প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় চিকিৎসক ধর্মঘটে বা রোগী স্বজনদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজিয়া। আপনি জানেন যে ঢাকা মেডিকেলে গত 2 দিন আগে চিকিৎসকরত ডাক্তারদের উপরে অনাকাঙ্ক্ষিতভাবে হামলা হওয়ার প্রতিবাদে কিন্তু গত 2 দিন যাবৎ সারা বাংলাদেশে ডাক্তারদের কর্মবিরতি ডাকা হয়েছিল। এই কর্মবিরতির ফলে কিন্তু সারা বাংলাদেশে কর্মবিরতি পালন করা হলেও কিন্তু দ্বীপ জেলা ভোলা উপকূলীয় জেলায় কিন্তু তার চিত্র তেমনটা দেখা যাচ্ছে না। তো আমি কিন্তু আছি ভোলা 250 শয্যা হাসপাতালে। এখন আমার সাথে আছেন এখানকারই তত্ত্বাবধায়ক। আমি জানতে চাইবো যে এই যে ঢাকায় যে গত 2 দিন ডাক্তারদের উপর অতর্কিত হামলা হয়েছে, তার যে প্রতিবাদে যে ধর্মঘট ডাকা হয়েছিল, ভোলা হাসপাতাল আপনাদের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা সকলেই জানি যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। দীর্ঘদিন যাবতই বাংলাদেশে বিভিন্ন প্রান্তে
চিকিৎসকদের উপরে বা চিকিৎসা সেবা কর্মীদের উপরে নানা রকম অনাকাঙ্ক্ষিত শারীরিক হামলাও ঘটেছে। আমরা ঢাকা মেডিকেলের বিষয়টি নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছি এবং এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। এটি রাষ্ট্রীয়ভাবে এটির আমরা সমাধান চাই, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা চাই, কিন্তু আমরা একই সাথে এটিও বলতে চাই যে চিকিৎসা সেবা এমনই একটি সেবা যেটি আমরা চাইলেই শাটডাউন করে দিতে পারি না বা স্থবির করে দিতে পারি না। আমরা চাইবো যে রাষ্ট্র এটার জন্য উদ্যোগ নেবে এবং সেটি ঢাকার বিষয়টি রাষ্ট্রীয়ভাবেই সমাধান হবে এবং সেটি ইফেক্ট সারা বাংলাদেশেই যেন পড়ে। আমরা ভোলায় আমরা চিকিৎসা সেবা সারা জেলাতে অব্যাহত রেখেছি। আমাদের সদর হাসপাতাল 24 ঘন্টা সব সেবা খোলা আছে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে এখানকার যে তত্ত্বাবধায়ক যেমনটি বলছিলেন যে তারাও চাচ্ছেন যে ডাক্তারদের যাতে দেশে কোনো প্রকার যাতে আইনি জটিলতা ডাক্তার না পড়ে, ডাক্তারদের যাতে প্রশাসন সহযোগিতা করে। যেহেতু উপকূলীয় জেলা, এখানকার ডাক্তারের সংকট আছে, তার মধ্য থেকে তারা চাচ্ছেন যে চিকিৎসা সেবাটি যাতে তারা চালিয়ে রাখেন। তবে এমনটা বলছেন যে ভবিষ্যতে যাতে ডাক্তারদের উপরে এরকম কোনো বিতর্কিত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, তার জন্য কিন্তু তিনি বিচারের দাবি করছেন প্রশাসনের কাছে। তো এই ছিল ভোলা সদর হাসপাতাল থেকে আমার সর্বশেষ খবর। ফৌজিয়া। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে এতক্ষণ চিকিৎসকদের ধর্মঘটের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন নিশ্চিত করেছে। শেখ হাসিনার সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। আব্দুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। দেশে গত 16 জুলাই থেকে 5 আগস্ট ও সরকার পতনের পরে সহিংসতায় 760 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও। দর্শক, চিকিৎসকদের ধর্মঘটের খবর জানতে এ পর্যায়ে আমরা সিলেটে যুক্ত হব আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাসের সাথে। মৃণাল, সিলেটে চিকিৎসক যে ধর্মঘট চলছে সে বিষয়ে আপনি এখন কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। ফৌজি, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো সিলেটের চিকিৎসকরাও কিন্তু 2 দিন যাবৎ কর্মবিরতি পালন করছেন এবং চিকিৎসকদের কর্মবিরতি কিন্তু সিলেটের যারা সাধারণ রোগী রয়েছেন তাদের চিকিৎসা সেবায় কিন্তু বিঘ্ন করছে। আমরা অবস্থান করছি সিলেট বিভাগের সবচেয়ে যে বড় হাসপাতাল রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং আমি যদি এখানের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় কিন্তু জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতে দাবিতে গতকাল রোববার দুপুরে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন সারা দেশের চিকিৎসকরা। এবং কমপ্লিট শাটডাউন ঘোষণার পর থেকেই কিন্তু জরুরি বিভাগ ব্যতীত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আমরা সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি এবং বিভিন্ন অনেক ওয়ার্ডেই কিন্তু ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটের এমএজি ওসমানী হাসপাতালের কিন্তু জরুরি বিভাগের সামনে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনদের দীর্ঘ লাইন দেখা গেছে। এখানে চিকিৎসকরা কিন্তু রোগীদের চিকিৎসা দিতেও দেখা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে জরুরি বিভাগে চিকিৎসকরা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং তা যাতে কোনোভাবেই বন্ধ না হয় সেদিকে কিন্তু তারা লক্ষ্য রাখছেন। তবে আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটের যারা সচেতন মানুষ রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি বলছেন যে অতি দ্রুত এই সংকটময় পরিস্থিতি যাতে শেষ
হয় এবং অতি দ্রুত যাতে চিকিৎসা সেবা স্বাভাবিক হয় সেটি আশা করছেন সিলেটবাসী। আসলে এই ছিল সিলেট থেকে ডাক্তারদের কর্মবিরতির সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফৌজিয়া। মৃলান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে চিকিৎসকদের ধর্মঘটের খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। আওয়ামী লীগ সরকারের সাবেক 18 মন্ত্রী ও 8 সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক 2 আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দেশত্যাগে যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ, কাজী নাবিল আহমেদ ও শহীদুল ইসলাম বকুল, AKM সরওয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার রবিউল ইসলাম ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 24 সেপ্টেম্বর মামলা করে দুদক। বিচারক আদালত 2008 সালের 27 এপ্রিল ওই মামলার রায় দেন। রায় হাজী সেলিমের 13 বছরের কারাদণ্ড হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত 11:55 হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। সিঙ্গাপুরে 2 বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন তিনি। আগামী 7 সেপ্টেম্বর দেশে ফিরবেন। 2015 সালে কারাবন্দী অবস্থায় ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিক আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার বিএনপি মহাসচিব। এরপর থেকে 6 মাস পর ফলো আপের জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ গত 4 মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। গণ অধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ট্রাক। সোমবার এক প্রজ্ঞাপনে এ নিবন্ধন দেওয়া হয়। এতে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার 1972 এর বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নং 051। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত 28 আগস্ট 7 দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর। দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বারবার নির্যাতিত নুরুল হক নূর আবেদন করেও নিবন্ধন পাননি। রাজধানীর দ্রুত গতির বিদ্যুৎ চালিত গণপরিবহন মেট্রো রেল শুক্রবার বাদে সপ্তাহে 6 দিন চলাচল করে আসছিল। তবে এবার থেকে শুক্রবারও যাতে যাত্রীদের সেবা দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মকর্তারা জানিয়েছেন, উপদেষ্টার নির্দেশনাক্রমে শুক্রবারের ডিউটি রোটার তৈরি ও অন্যান্য প্রস্তুতি চলছে। যে কোনো দিন ঘোষণা আসবে কবে থেকে চলবে সে বিষয়ে। তবে শুক্রবার সকালে যাত্রী কম থাকায় প্রাথমিকভাবে দুপুর থেকে রাত পর্যন্ত চলবে মেট্রো রেল। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত প্রায় 11 লাখ মানুষ। পানি নেমে যাওয়ার পর এখন বিপর্যস্ত জীবনের মুখোমুখি জেলার একটা বড় অংশ। আকস্মিক এ বন্যায় অধিকাংশেরই ধ্বংস হয়েছে গৃহস্থালী সবকিছু। ধ্বংসস্তূপ অতিক্রম করে সামনে দাঁড়ানোর চেষ্টা করছে ক্ষতিগ্রস্তরা। প্রতিনিধি আমিন চৌধুরী রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। এক সপ্তাহ পর কমেছে ফেনীতে আকস্মিক বন্যার পানি। অতিরিক্ত পানি নেমে যাওয়ার পর ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। তবুও এখনো যেন দগদগে ঘায়ের মতো মনে পড়ছে আকস্মিকভাবে পানি আসার কথা। ৬৭ বছরে আমি এটা আর দেখি না। এখন দেখলাম আমার ঘর বাড়ি সবগুলি গেছে। ঘর বাড়ি তো সব গেছে,
আমরা ঘরে ঢুকতে পারি নাই, এক কাপড়ে বাইরে গেছি আশ্রয় কেন্দ্র। এখন পরে 5 দিন পরে আসি, দেখি আমাদের বাড়ি সবগুলা মাটিতে মিশে গেছে। এবারের বন্যায় জেলায় 6টি উপজেলার রোপা, আমন, সবজি ক্ষেত, বীজতলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ঘরের চালা পর্যন্ত পানি ওঠায় ধ্বংস হয়েছে গৃহস্থালী সকল কিছু। ভেসে গেছে মাছের ঘের, গবাদি পশু। আমাদের কিছু নেই, আমার যে ঘর এটা তুলবো এই ক্ষমতা আমার নাই। আমি একলা কিছু বাইর করতে পারি নাই, তো পার্শ্ববর্তী ওইখানে বিল্ডিংয়ে যাইয়া আসিলাম। ঘর যে করতে পারবো আমার সাধ্য নাই। গ্রামীণ সড়ক, পাকা রাস্তা সবই বিধ্বস্ত হয়েছে। কারো সহযোগিতা ছাড়া চলাচল করাই কঠিন হয়ে পড়েছে বেশিরভাগ মানুষের জন্য। আমার কিছুই বাইর করতে পারি না, আমরা একদম নিরহ হয়ে ঘর পড়ে গেছে। পিছনের সাইড পড়ে যাওয়ার পরে সবাইকে নিয়ে কোনো রকম ঘর থেকে বাইরেছি। আমি সহ প্রায় 10 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সরকার। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কোন এলাকায় কি ধরনের সংস্কার প্রয়োজন বা কি ধরনের সহায়তা প্রয়োজন, সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করে আমরা সেই প্রক্রিয়াটা অতি শীঘ্রই শুরু করব। চলতি বছরের 2 জুলাই টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় প্রথম দফা বন্যায় আক্রান্ত হয়। আগস্ট মাসের 20 তারিখে তৃতীয় দফা ভয়াবহ বন্যার কবলিত হয় ফেনীর সব উপজেলা সহ দেশের 11টি জেলা। ইলিয়াস কমল, মাই টিভি। চলতি সেপ্টেম্বর মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে এর মধ্যেও 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল। সে সময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়। উজানের ঢলে জুলাইয়ের শুরুতেও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা দেয়। এর ফলে প্লাবিত হয় অনেক গ্রাম। আর অতি ভারী বৃষ্টির মধ্যে ভারত থেকে নেমে আসা তীব্র ঝড়ের কারণে গত 20 আগস্ট থেকে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাংশের 11 জেলায় বন্যা দেখা দেয়। এই অবস্থার মধ্যেই দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দেশে এ মাসে বজ্রঝড়, মৃদু তাপপ্রবাহ এবং দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। চলতি সেপ্টেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির মূল্য বাড়ছে নাকি কমছে তা জানা যাবে আজ। 1 মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। গতকাল রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বিইআরসি নির্দেশনা সোমবার বিকেল 3টায় ঘোষণা করা হবে। এর আগে গত 4 আগস্ট ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় 11 টাকা বাড়িয়ে 1377 টাকা নির্ধারণ করা হয়। দর্শক, সংবাদ শেষ করব সিলেট অঞ্চলের পর্যটন খাতের দুর্দিনের খবর দিয়ে। দফায় দফায় বন্যা আর রাজনৈতিক অস্থিরতার কারণে ধুঁকছে সিলেটের পর্যটন খাত। দীর্ঘদিন ধরে পর্যটক শূন্য থাকায় খা খা করছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। প্রায় 2 মাস ধরে পর্যটকরা সিলেটমুখী না হওয়ায় এ খাতে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি হুমায়ুন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মে ও জুন মাসে 3 দফা বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। 3টি উপজেলায় জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, সাদাপাথর, উৎমা, জৈন্তাপুর, রাজবাড়ী, লালখাল, শ্রীপুর, শাপলাবিল সহ সিলেটের প্রধান পর্যটন কেন্দ্রগুলো সারা বছর মুখর থাকে পর্যটকদের পদভারে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্রগুলো পানিতে তলিয়ে যাওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন। বন্যার পানি কমতে শুরু করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। তখনই কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। আন্দোলনের জের ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করলে পর্যটকদের আগমন একেবারেই বন্ধ হয়ে যায়। দফায় দফায় বন্যার অস্থিরতার কারণে 2 মাস ধরে পর্যটন শূন্য সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। এর ফলে এই খাতে জড়িত হোটেল, মোটেল, পরিবহন সহ অন্যান্য ব্যবসায়ীরা নিঃস্ব হওয়ার পথে। চলমান পরিস্থিতিতে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। জাফলং পর্যটকই নাই, বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, পর্যটন আসে না, মানুষ নাই, লোকজন নাই। আমরা পর্যটক এলাকার কোটি কোটি টাকা নষ্ট হইতেছে ভাই, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। উপযুক্ত ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি না থাকায় কর্মচারীদের বেতন ভাতা দিতেও হিমশিম খেতে হচ্ছে মালিক পক্ষকে। এনবিআর বা ভ্যাটের মকুফের ব্যাপারে গভর্নমেন্টের কাছে আমাদের বিশেষ
রিকোয়েস্ট থাকবে যে এই সময়টা আমাদেরকে সর্বনিম্ন যেভাবে গভর্নমেন্টের দিক থেকে আমাদেরকে হেল্প করা যায়। এ অবস্থার উত্তরণে সরকারের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ঘন ঘন বন্যা এবং এই রাজনৈতিক পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব সরকার বেসরকার আমরা সবাই মিলে এই শিল্পটাকে বাঁচায় তুলতে হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।